বন্ধুরা, আজ তোমাদের জন্য দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় এবং রাত 10টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। শিয়ালদহ থেকে ছোট্ট সেই লোকাল ট্রেনটা ছেড়ে যাচ্ছিল গ্রামের দিকে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। কুয়াশার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল রেললাইনের দুপাশে ফসলের মাঠ নরম বাতাসে দুলছে। আমি অর্ণব, শহরের ছেলে। কয়েকদিনের জন্য মামার বাড়ি যাচ্ছি, পরীক্ষার পর একটু মানসিক বিশ্রাম দরকার ছিল। কিন্তু কে জানত এই ভোরের যাত্রাটাই আমার জীবনের সবচেয়ে বড় গল্পের শুরু হবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এক মেয়ে, হালকা নীল সালোয়ার কামিজ পরা, মাথায় ওড়না টেনে রেখেছে, হাতে পুরনো এক ট্রলি ব্যাগ। মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, তবে চোখ দুটো যেন ভোরের প্রথম সূর্যের আলো, উষ্ণ আর গভীর। আমি অজান্তেই তাকিয়েছিলাম। হঠাৎ আমাদের চোখাচোখি হলো। আমি যেন ধরা পড়ে গেলাম, কিন্তু সে কিছু না বলে হালকা হাসল। সেই হাসিতে এমন এক মায়া ছিল, মনে হলো এই মানুষটাকে আগে কোথাও দেখেছি, অথচ নিশ্চিত জানি আগে কখনো দেখা হয়নি। ট্রেন ছাড়ল। আমি ঠিক তার সামনের সিটে বসে পড়লাম। জানালার বাইরে ধানক্ষেত, তালগাছ আর কুয়াশা মিলেমিশে যেন এক স্বপ্নের দৃশ্য। মাঝে মাঝে হাওয়ায় তার ওড়না উড়ে এসে আমার হাত ছুঁয়ে যাচ্ছিল। কোনো কথা হচ্ছিল না, কিন্তু নীরবতার মধ্যেও এক অদ্ভুত টান তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা শুরু হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর ট্রেন ছোট্ট এক স্টেশনে থামল। মেয়েটি নামতে গেল। আমি বুঝতেই পারিনি কবে সে ব্যাগটা হাতে নিয়েছে। হঠাৎ তার ব্যাগের চাকা আটকে গেল। আমি এগিয়ে গিয়ে ধরলাম। আমি সাহায্য করি। সে চুপচাপ মাথা নাড়ল, চোখে কৃতজ্ঞতার ঝিলিক। নামার আগে শুধু বলল, ধন্যবাদ অর্ণব, তাই তো? আমি স্তব্ধ। নামটা সে জানল কিভাবে? আমি কিছু বলার আগেই ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। স্টেশন ছেড়ে ট্রেন চলতে শুরু করল, আর আমি জানালা দিয়ে তাকিয়ে রইলাম। কুয়াশার ভেতর দিয়ে দেখলাম মেয়েটি শেষবারের মতো ফিরে তাকালো। সেই চোখ, সেই হাসি আমার ভেতরে আগুন জ্বেলে দিল। আমি জানি না এই গল্প কোথায় যাবে, কিন্তু এতটুকু বুঝলাম, এটা স্রেফ কাকতাল নয়, ভাগ্যের শুরু। ট্রেন থেকে নেমে যাওয়ার পরও তার চোখ দুটো আমার সামনে ভাসছিল, যেন হাওয়ার সাথে মিশে গেছে সেই চাহনি। স্টেশন ছেড়ে ট্রেন যখন ধীরে ধীরে এগোচ্ছিল, আমার মনে হচ্ছিল, এমন মানুষ কি হঠাৎ এভাবে জীবনে এসে মিলিয়ে যায়? মামার বাড়ি পৌঁছাতে আমাকে নামতে হলো 2 স্টেশন পর। ট্রেন থেকে নামার পর ভোরের আলো আরও পরিষ্কার হয়ে উঠেছে, চারপাশে গ্রামের সোদা গন্ধ। ছোট্ট একটা বাজার পার হয়ে মাটির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে শিমের লতা, কুমড়োর ডালপালা আর গাছপালায় ভরা উঠোন। মাঝে মাঝে গরুর ঘণ্টার শব্দ আর মাটির হাঁড়িতে দুধ গরম করার গন্ধ ভেসে আসছে। মামার বাড়িতে পৌঁছে দেখি মামা কাজে বেরিয়ে গেছেন, মামি উঠোনে ধান শুকাচ্ছেন। আমাকে দেখে উষ্ণ হাসি দিয়ে বলল, আরে অর্ণব, এতদিন পরে এলি, তোর জন্য দুধরুটি রাখছি। আমি স্নান সেরে খাওয়া শেষ করেই উঠোনে বসে রোদ পোহাতে লাগলাম। তখনই পাশের বাড়ি থেকে কিছু শব্দ কানে এলো, হাসির শব্দ, আবার কারো নাম ধরে ডাকা। গ্রামের বাড়িগুলোর মধ্যে দেয়াল কম, গাছপালা বেশি, তাই সবকিছুই যেন চোখের সামনে। কিছুক্ষণ পর মামি এসে বলল, শোনো, আজ দুপুরে তোকে পাশের বাড়ি যেতে হবে, একটা কাগজ পৌঁছে দিবি। ওরা নতুন এসেছে শহর থেকে। মেয়েটা খুব চুপচাপ। তার মা অসুস্থ, বাবা প্রায় নেই বললেই চলে। গরিব নয়, কিন্তু কারো সাথে মিশে না গি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মেয়েটার নাম কি? মামি উত্তর দিল, নিশিতা। তুই হয়তো দেখেছিস, আজ সকালে স্টেশনে ছিল গু। আমি থমকে গেলাম। এই নামটা যেন বুকের ভেতরে বাজল। স্টেশনের সেই মেয়ে যার চোখে ভোরের আলো, সেই আমার পাশের বাড়িতে। দুপুরে কাগজটা হাতে নিয়ে পাশের বাড়ির দিকে রওনা দিলাম। বাঁশের বেড়া পেরিয়ে ঢুকতেই উঠোনে এক বৃদ্ধা আমাকে দেখে হাসল। বলল, বাবা ভেতরে যা, নিশিতাকে ডাকছি। আমি পা বাড়াতেই দরজার ফাঁক দিয়ে সে বেরিয়ে এলো। সেই একই নীল সালোয়ার, তবে এবার ওড়না একটু আলগা, চুলে হালকা ভেজা ভাব। আমাকে দেখে এক মুহূর্ত অবাক, তারপর হালকা হাসি। তুমি? আমি শুধু বললাম, তোমার জন্য কাগজ এনেছি। মামি পাঠিয়েছে গি।
সে কাগজ নিয়ে ধীরে ধীরে বলল, ধন্যবাদ অর্ণব। আমার মনে হলো এই নামটা তার ঠোঁট থেকে শোনার জন্যই হয়তো আমি এখানে এসেছি। কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল, ওর হাত কাঁপছে আর চোখে লুকানো আতঙ্ক। আমি কিছু বলার আগেই ভেতর থেকে কারো গম্ভীর কণ্ঠ শোনা গেল, নিশিতা, ভেতরে যা। অত কথা বলার দরকার নেই। সে চমকে উঠে ভেতরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, মনে হলো এই বাড়ির ভেতরে কোনো গোপন গল্প লুকিয়ে আছে, যেটা হয়তো আমার জীবনের সাথে জড়িয়ে যাবে। দুপুরের রোদ তখন কোমল হয়ে উঠেছে, কিন্তু আমার ভেতরের অস্থিরতা ক্রমেই তীব্র হচ্ছিল। নিশিতা ভেতরে চলে যাওয়ার পরও তার চোখের আতঙ্কের ছবি মাথা থেকে সরছিল না। যেন কেউ তাকে বেঁধে রেখেছে, কিন্তু শিকলটা চোখে দেখা যায় না। পাশের বাড়ি থেকে বেরিয়ে মামার উঠোনে ফিরে এলাম। মামি তখন চুলায় ভাত বসাচ্ছে। আমি অন্যমনস্কভাবে বসে আছি দেখে সে জিজ্ঞেস করল, কি রে, মেয়েটার সাথে কথা হলো? আমি স্বাভাবিক থাকার ভান করে বললাম, হ্যাঁ, কাগজটা দিয়ে এসেছি। মামি হালকা দীর্ঘশ্বাস ফেলল। ও বেচারি মেয়েটার কপাল খারাপ। মা অসুস্থ, আর যে কাকা বাড়িতে থাকে সে নাকি বড় কঠোর মেজাজের মানুষ। কারো সাথে মেশা, বেশি বাইরে যাওয়া, সবকিছুতেই বাধা দেয়। আমি মনে মনে ভাবলাম, এই কাকা নামের মানুষটাই হয়তো সেই গম্ভীর কণ্ঠের মালিক, যিনি নিশিতাকে কথা বলতে বারণ করছিলেন। আমার বুকের ভেতর হালকা রাগ জমে উঠল। সন্ধ্যার পর গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে বেরোলাম। আকাশে চাঁদ উঠেছে, গাছের ফাঁক দিয়ে তার আলো পড়ছে। হঠাৎ কানে এলো মৃদু বাঁশির সুর। থেমে শুনতে লাগলাম, সুরটা যেন কোথাও থেকে আমায় ডাকছে। শব্দটার দিকে এগিয়ে গিয়ে দেখি এক বাঁশবাগানের পাশে দাঁড়িয়ে আছে নিশিতা। হাতে বাঁশি, চুল খোলা, চোখে অদ্ভুত এক মুক্তির ছোঁয়া। আমায় দেখে সে এক মুহূর্তের জন্য চমকালো, তারপর ধীরে ধীরে বলল, তুমি এখানে? আমি হাসলাম, হয়তো তোমার সুরের টানেই এসেছি। সে চোখ সরিয়ে নিল, কিন্তু গলায় চাপা অভিমান। এই গ্রামে কেউ আমার কথা শোনে না, আমার সুরও না। সবাই শুধু নিয়ম আর বাধা শোনায়। আমি ধীরে ধীরে বললাম, সবাই না, অন্তত একজন আছে যে তোমার সুর শুনতে চায়। আমরা দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হাওয়া কাঁপিয়ে দিচ্ছিল বাঁশপাতা, আর মনে হচ্ছিল আমাদের নীরবতা যেন অনেক কিছু বলছে। কিন্তু ঠিক তখনই দূর থেকে কারো তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, নিশিতা, কোথায় গেলে? সে এক লাফে বাঁশি লুকিয়ে ফেলল, চোখে আবার সেই আতঙ্ক ফিরে এলো। তাড়াহুড়ো করে বলল, যাও, কেউ দেখে ফেললে খারাপ হবে। আমি তাকে থামাতে চাইলাম, কিন্তু সে ছুটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, বাঁশপাতার শব্দ আর ফাঁকা চাঁদের আলো। মনে হচ্ছিল এই মেয়েটার চারপাশে অদৃশ্য দেয়াল আছে, আর সেই দেয়াল ভাঙতে হলে আমাকে আরও গভীরে যেতে হবে। পরের দিন সকালেই গ্রামটা যেন অন্যরকম লাগছিল। মুরগির ডাক, গরুর ঘণ্টার টুংটাং আর হালকা কুয়াশার মধ্যে ভোরের আলো ঢুকে পড়েছিল উঠোনে। কিন্তু আমার মাথায় তখনও ঘুরছে গত রাতের বাঁশির সুর আর নিশিতার মুখ। মামা সকালে চা খেতে খেতে বলল, অর্ণব, আজ বাজারে যাবি? কিছু জিনিস কিনতে হবে। আমি রাজি হয়ে গেলাম, ভেবেছিলাম বাজারে গেলে হয়তো কিছু খোঁজখবরও নিতে পারব। বাজারে পৌঁছে দেখি গ্রামের লোকজন গল্প করছে। হঠাৎ পাশের দোকানের এক বুড়ো কাকু বলল, শুনেছ, পাশের বাড়ির মেয়েটা, মানে শহর থেকে আসা, নাকি ভালো গান গায়। কিন্তু তার কাকা একদমই বাইরে গান বাজনা করতে দেয় না। আমি শুনে নিশ্চিত হলাম সেই বাঁশির সুর কারো কানে যায়নি, কারণ ওকে গোপনে বাজাতে হয়। বাজার থেকে ফেরার পথে দেখি বাঁশবাগানের কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি নিশিতা। আজ তার পরনে হালকা হলুদ পোশাক, চুল খোলা, চোখে ভয় নেই, বরং একরকম কৌতূহল। আমাকে দেখে হালকা হাসল। তুমি আবার এখানে? আমি বললাম, তুমি ডাকো, আমি আসব না? সে মৃদু হেসে মাথা নিচু করল, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি কাউকে বলেছ গত রাতের কথা? আমি মাথা নাড়লাম, না, কিন্তু কেন? সে চারপাশ দেখে ফিসফিস করে বলল, আমার কাকা খুব রাগী। আমি যদি বাইরে গান বা বাঁশি বাজাই, তিনি রাগে বাড়ি মাথায় তুলবেন। কিন্তু আমি বাঁশি ছাড়া বাঁচতে পারি না। আমি চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে রইলাম, যেন সে আমাকে দিয়ে তার এক গোপন কথা ভাগ করে নিল। সেই মুহূর্তে মনে হলো এই বিশ্বাসটা আমি ভাঙতে পারব না। আমি বললাম, তুমি চাইলে আমি তোমার সুর শুনব, আর কাউকে জানতে দেব না। সে হালকা অবাক হয়ে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, তুমি অদ্ভুত, গ্রামের কেউ এমন কথা বলে না।
আমরা দুজন বাঁশবাগানের ছায়ায় বসে অনেকক্ষণ কথা বললাম, শহরের গল্প, তার মায়ের অসুস্থতা, আর আমার এখানে আসার কারণ। মাঝে মাঝে হাওয়ায় বাঁশপাতার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল তার মুখে, আর আমার মনে হচ্ছিল এই আলো হয়তো আমার জীবনের নতুন সকাল হয়ে উঠবে। কিন্তু আমাদের কথা থামল হঠাৎ, দূর থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো। নিশিতা, বাড়ি ফিরতে এত দেরি কেন? সে ভয়ে উঠে দাঁড়াল। বিদায় না বলেই দৌড়ে চলে গেল। পরের দিন সকাল থেকেই আকাশ ভারী হয়েছিল। কালো মেঘে ঢেকে গেছে চারপাশ, বাতাসে ভিজে গন্ধ। গ্রামের মানুষজন তাড়াহুড়ো করে ধানগম উঠোন থেকে সরিয়ে নিচ্ছে। আমি জানতাম এমন দিনে বাজার বা মাঠে বেশি লোক থাকে না, তাই বাঁশবাগানের দিকে যেতে সুবিধা হবে। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলো। টিনের চালের উপর টুকটাপ শব্দ, আর দূরে বাঁশপাতা ভিজে কাঁপছে। আমি ছাতা হাতে বাঁশবাগানে পৌঁছালাম। সেখানে দাঁড়িয়েই দেখলাম ভিজে গায়ে ওড়না শক্ত করে জড়িয়ে নিশিতা দাঁড়িয়ে আছে। তার চুল ভিজে কপালে লেগে আছে, ঠোঁটে হালকা হাসি। আমাকে দেখে বলল, তুমি এসেছো ভেবেছিলাম। বৃষ্টির দিনে কেউ আসে না গি। আমি মুচকি হেসে বললাম, তুমি যদি থাকো আমি না এসে পারি? সে হালকা লজ্জায় চোখ সরিয়ে নিল, কিন্তু চোখের কোণে আনন্দ লুকানো গেল না। আমরা দুজন বাঁশপাতার নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম। চারপাশে শুধু বৃষ্টির শব্দ, আর মাঝে মাঝে আমাদের হাসি। হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায় তার ওড়না উড়ে এসে আমার কাঁধে জড়িয়ে গেল। আমি ধরে দিলাম, কিন্তু সে তখন এক মুহূর্তের জন্য আমার হাত চেপে ধরল, খুব হালকা, কিন্তু যেন অনেক কিছু বলল সেই ছোঁয়ায়। আমাদের চোখে চোখ পড়ল, আর সময় যেন থমকে গেল। চারপাশের বৃষ্টি, হাওয়া সব যেন দূরে সরে গেল, শুধু রইল সেই চোখের ভেতরের অদ্ভুত টান। আমি কিছু বলার আগেই সে ধীরে বলল, অর্ণব, তুমি কি আমার বন্ধু হবে? এমন বন্ধু যার কাছে আমি সব কথা বলতে পারি? আমি মৃদু হাসলাম, হয়তো আমি সেই বন্ধুর চেয়েও বেশি কিছু হব গো। সে অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। শুধু বাঁশির সুর বাজাতে শুরু করল, বৃষ্টির শব্দের সাথে মিশে সেই সুর যেন এক অদ্ভুত মায়া তৈরি করল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা জীবনের বাকি সময়ে মনে রাখব। কিন্তু হঠাৎই দূর থেকে কারো ছুটে আসার শব্দ শোনা গেল। এক ছেলে, হয়তো তাদের বাড়ির কেউ, চিৎকার করে বলল, নিশিতা, কাকা ডাকছে। সে তাড়াহুড়ো করে বাঁশি গুটিয়ে ফেলল, আমার দিকে একবার তাকিয়ে ছুটে চলে গেল। ভিজে মাটির গন্ধে আমি একা দাঁড়িয়ে রইলাম, মনে হচ্ছিল বৃষ্টির সাথে সাথে আমার ভেতরের আগুনও বাড়ছে। বৃষ্টির দিন কেটে যাওয়ার পরের সকালটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। গ্রামের আকাশে মেঘ নেই, কিন্তু আমার ভেতরের আকাশ ভারী হয়ে আছে। নিশিতার চোখে লুকিয়ে থাকা সেই আতঙ্ক, আর কাকার নাম শুনলেই তার হঠাৎ পালিয়ে যাওয়া, সবকিছুই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সকালে মামি রান্নাঘরে ব্যস্ত ছিল। আমি চুপচাপ উঠোনে বসেছিলাম। হঠাৎ শুনতে পেলাম পাশের বাড়ি থেকে তীব্র কণ্ঠস্বর ভেসে আসছে, পুরুষের গলা, কর্কশ আর রাগে ভরা। তোমাকে কতবার বলেছি বাইরে যাবি না, কারো সাথে কথা বলবি না। এটা কি তোর কানে যায় না? এরপরই খুব নিচু গলায় নিশিতার উত্তর, শুনতে পাচ্ছিলাম না ঠিক কি বলছে, কিন্তু তাতে ভয়ের কম্পন স্পষ্ট। আমার ভেতরে রাগ আর অস্থিরতা মিলেমিশে আগুনের মতো জ্বলে উঠল। আমি উঠোনের বাঁশের বেড়া দিয়ে তাকিয়ে দেখলাম একজন মধ্যবয়সী মানুষ, লম্বা, গায়ের রং কালচে, চোখে কেমন যেন ধারালো দৃষ্টি। কপালে ভাঁজ, চিবুকে শক্ত ভাব, স্পষ্ট বোঝা যায় এই মানুষটাই সেই কাকা। তিনি নিশিতার দিকে আঙুল তুলে কিছু বললেন, তারপর ভেতরে চলে গেলেন। নিশিতা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ নিচের দিকে, কিন্তু আমি দূর থেকেও বুঝতে পারছিলাম সে কাঁদছে। দুপুরের দিকে আমি বাজারে যাচ্ছিলাম, তখন বাঁশবাগানের কাছে দেখলাম নিশিতা একা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে দ্রুত এগিয়ে এলো, যেন কিছু বলার জন্য মুখিয়ে আছে। অর্ণব, আজ তুমি এখানে থেকো না। কাকা তোমাকে নিয়ে সন্দেহ করছে। কাল তোমাকে বাঁশবাগানে দেখেছিল গু। আমি অবাক, সে কি তোমাকে কিছু বলেছে? নিশিতা মাথা নাড়ল, হ্যাঁ। বলেছে গ্রামের কোনো ছেলের সাথে কথা বললে আমার জীবন কঠিন করে তুলবে গি। আমি গভীরভাবে নিশিতার দিকে তাকিয়ে বললাম, তুমি কি চাও আমি দূরে থাকি? সে এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর ধীরে বলল, না, কিন্তু আমি ভয় পাই গু। তার সেই ভয় আমার বুকের ভেতরে আরও এক অদম্য ইচ্ছে জাগিয়ে তুলল, এই ভয়কে ভেঙে দেওয়ার ইচ্ছে। আমি বুঝে গেলাম এই গল্পটা আর স্রেফ কোনো গ্রামের ছেলের প্রেম নয়, এটা লড়াই, তার মুক্তির জন্য, আমাদের দুজনের জন্য। আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। দূরে গ্রামের রাস্তা দিয়ে গরুর গাড়ি চলছিল,
আর বাতাসে ধানফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। কিন্তু আমার মনে হচ্ছিল ঝড় আসছে, আর সেই ঝড় হয়তো সবকিছু পাল্টে দেবে। সেদিন সন্ধ্যার পর থেকেই আকাশে যেন অদ্ভুত এক গুমোট ভাব জমে উঠল। বাতাসে ধুলো, গাছের পাতা কাঁপছে, মুরগিগুলো তাড়াহুড়ো করে ডালে উঠছে। গ্রাম এমন নীরব হয় কেবল বড় ঝড় আসার আগে, কিন্তু আমি জানতাম শুধু প্রকৃতির ঝড় নয়, আরেকটা ঝড়ও আসছে। মামা উঠোনে চৌকিতে বসে হুঁকো টানছিলেন। আমি তার পাশে বসতেই তিনি হঠাৎ বললেন, শুনেছি পাশের বাড়ির লোকটা, মানে নিশিতার কাকা, কারো উপর রেগে আছে। নাকি তার ভাতিজি কারো সাথে কথা বলছে গি। আমার বুক ধক করে উঠল, কিন্তু আমি মুখে কিছু দেখালাম না। তা নিয়ে এত চিন্তা কেন করবে? মামা হুঁকোর ধোয়া ছেড়ে বললেন, ও লোকটা একটু অদ্ভুত। রাগ করলে কিছু না কিছু গণ্ডগোল করবেই গি। আমি ঠিক করলাম কাল ভোরেই নিশিতার সাথে দেখা করব, যত বিপদই থাকুক না কেন, এখন পিছিয়ে গেলে সব শেষ। পরদিন ভোরে কুয়াশার মধ্যে বাঁশবাগানের দিকে গেলাম। ভেজা ঘাসে পা ভিজে যাচ্ছিল, আর দূরে নদীর জল থেকে কুয়াশা উঠে আসছিল। আমি পৌঁছেই দেখি নিশিতা দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে সেই বাঁশি, কিন্তু আজ সুর নেই। তার চোখে চিন্তার ছাপ। অর্ণব কাকা আজ সকালেই শহরে যাবে, কিন্তু ফেরার আগে লোক লাগিয়ে যাবে আমাকে নজর রাখতে। আমাদের সাবধানে থাকতে হবে গি। আমি কাছে গিয়ে বললাম, তুমি কি চাও আমি চুপ করে দূরে থাকি? সে ধীরে মাথা নাড়ল। না, আমি চাই তুমি থাকো, কিন্তু কিছু না বলো, শুধু পাশে থেকো খুব। তার এই কথা শুনে বুকের ভেতর একরকম শান্তি নেমে এলো, যেন ঝড়ের আগে শেষ শান্তি। আমরা বাঁশপাতার নিচে দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ বাতাসে একটুখানি সুর বাজল, নিশিতা বাঁশি ঠোঁটে তুলেছে। সেই সুরে কোনো কথা ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল প্রতিটা নোট যেন বলছে, আমি আছি, আমি থাকব। কিন্তু দূরে মাটির রাস্তার দিকে তাকিয়ে দেখি একটা পরিচিত ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা, গা কাপড়ে ঢাকা, চোখে সন্দেহের ছাপ। আমি বুঝে গেলাম এটাই হয়তো সেই নজরদারি যা কাকা রেখে গেছে। ঝড় শুরু হয়ে গেছে। সেই সকালে বাঁশবাগানের ছায়ায় দাঁড়িয়েই আমি বুঝে গিয়েছিলাম আমাদের উপর নজর পড়ে গেছে। দূরে দাঁড়ানো লোকটা লম্বা, শ্যামলা গায়ের রং, চোখে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, হাতে লাঠি, আর মুখে এমন এক অভিব্যক্তি যেন সামান্য ভুল করলেই ঝাঁপিয়ে পড়বে। নিশিতা বাঁশির সুর থামিয়ে ধীরে ফিসফিস করে বলল, ওকে আমি চিনি, কাকার ঘনিষ্ঠ লোক, নাম রহিম। ও যা দেখে কাকাকে গিয়ে সব বলে দেয়। আমার মনে হচ্ছিল রহিমের দৃষ্টি যেন আমাদের দুজনকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। আমরা কোনো কথা না বাড়িয়ে আলাদা হয়ে গেলাম। আমি গ্রাম্য রাস্তা ধরে হাঁটতে লাগলাম, কিন্তু টের পাচ্ছিলাম পেছন থেকে রহিম আমার প্রতিটা পদক্ষেপ দেখছে। বিকেলে মামা আমাকে বাজারে পাঠালেন। বাজারে যাওয়ার পথে দেখি রহিমও একই দিকে যাচ্ছে, তবে আমার থেকে একটু দূরে। তার উপস্থিতি যেন আমার চারপাশের হাওয়াটাকেও ভারী করে তুলছিল। হঠাৎ ভিড়ের মধ্যে সে কাছে এসে নিচু গলায় বলল, তুই যা করছিস সেটা ভালো না, সাবধান হ, না হলে বিপদ হবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তুই নিজের পথ দেখ। রহিম ঠোঁট বাঁকিয়ে এমন এক হাসি দিল যা পরিষ্কার বুঝিয়ে দিল সে এখনই কিছু করবে না, কিন্তু শিকার করার সময় ঠিকই বেছে নেবে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখলাম নিশিতা উঠোনে দাঁড়িয়ে কাপড় মেলছে। দূরে থেকে তার চোখে এক মুহূর্তের জন্য আমার চোখ আটকালো, সেখানে ছিল একসাথে ভয় আর আশা। কিন্তু আমরা কথা বলার আগেই পাশের বাড়ির দরজা থেকে তার কাকা বেরিয়ে এলেন। কাকাকে আজ আরও বেশি ভয়ঙ্কর লাগছিল, চোখে রাগের আগুন, হাতে একটা বাঁশের লাঠি। আমার দিকে কেবল এক ঝলক তাকালেন, কিন্তু সেই দৃষ্টিতে এমন এক সতর্কবার্তা ছিল যা শব্দে না বললেও স্পষ্ট বোঝা যায়, দূরে থাকো, না হলে শেষ করে দেব। সেই রাতটা আমি প্রায় ঘুমোতে পারিনি। জানালার বাইরে বাতাসে শুকনো বাঁশপাতা খসখস করছিল, আর মনে হচ্ছিল অন্ধকারের ভেতরে কোথাও রহিম বা কাকার ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমার মনে তখন একটাই সিদ্ধান্ত পাকাপোক্ত হচ্ছিল, যদি এই সম্পর্ক বাঁচাতে হয় তাহলে শুধু গোপনে দেখা করলেই হবে না, তাদের চোখকে হারিয়ে দেওয়ার পথ খুঁজতে হবে। পরদিন ভোরে আমি বাঁশবাগানে যাইনি। জানতাম রহিম বা কাকার চোখ এখন দ্বিগুণ সতর্ক, কিন্তু নিশিতার সাথে কথা বলার পথ খুঁজতেই হবে। সকালবেলা পুকুর ঘাটে পানি তুলতে গিয়ে দেখি নিশিতা এসেছে। কাকিমা তাকে কাজে পাঠিয়েছে, তাই কাকা বা রহিমের সন্দেহের সুযোগ কম। আমরা দূরত্ব রেখে কথা বললাম, শুধু চোখের ভাষায়।
আমি পকেট থেকে একটা শুকনো পেয়ারা পাতা বের করে মাটিতে রাখলাম, তারপর আঙুল দিয়ে 3টা দাগ কাটলাম। নিশিতা এক মুহূর্ত তাকিয়ে থাকল, তারপর হালকা মাথা নাড়ল। এরপর থেকে ঠিক করলাম, একটা দাগ মানে সাবধান, নজর আছে। 2টা দাগ মানে বাঁশবাগানে আসো। 3টা দাগ মানে বিপদ, কিছুতেই আসবে না। 2 দিন এভাবে কেটে গেল। মাঝে মাঝে আমি নিশিতার উঠোনের কাছে গিয়ে কোনো গাছের গোড়ায় পাতা রেখে আসতাম, আর সে সেটা দেখে বুঝে নিত। কিন্তু 3য় দিনের বিকেলে আমি যখন পাতা রাখতে গিয়েছিলাম, দেখি রহিম সেই গাছের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে সন্দেহজনক হাসি। কি করছিস, অর্ণব? গাছের সাথে তোর এত প্রেম কেন? আমি হেসে বললাম, তুমি খুব অবসর পেয়েছ মনে হয় গিয়ে। সে ঠান্ডা গলায় বলল, তোর অবসরও কেটে যাবে শিগগিরই গু। রাতের খাবারের পর হঠাৎ মামা বললেন, শোনো, পাশের বাড়ির লোকটা নাকি তোর নামে কিছু বলেছে। বলছে তুই তার ভাতিজির আশেপাশে ঘুরঘুর করছিস গু। আমার রক্ত গরম হয়ে উঠল। সে যা খুশি বলুক, আমি কোনো খারাপ কাজ করিনি গি। মামা দীর্ঘশ্বাস ফেললেন, সত্যি মিথ্যে যাই হোক, ও লোকের ঝামেলায় জড়ালে ভালো হবে না গি। কিন্তু আমি জানতাম এখন আর পিছিয়ে আসার উপায় নেই। নিশিতার চোখে যে মুক্তির স্বপ্ন দেখেছি সেটা ভেঙে যেতে দিতে পারি না। সেই রাতে ঠিক করলাম, আগামীকাল ভোরে 2টা দাগ পাঠাবো, বাঁশবাগানে ডাকব। হয়তো এই হবে শেষবার যখন আমরা শান্তভাবে কথা বলতে পারব। সকালবেলা এখনো কুয়াশা পুরো কাটেনি। গ্রামের মাটির রাস্তা স্যাঁতসেঁতে, আর পাখির ডাকের সাথে হঠাৎ হাওয়ার ঝাপটা। আমি আগের রাতে ঠিক করা মতো 2টা দাগ কেটে শুকনো পাতাটা রেখে দিয়েছিলাম নিশিতার উঠোনের কাছের সেই আমগাছের গোড়ায়। প্রায় আধা ঘন্টা পরে বাঁশবাগানের দিকে এগোলাম। ভেতরে ঢুকতেই ভেজা মাটির গন্ধে বুক ভরে গেল। দূরে দেখি নিশিতা দাঁড়িয়ে আছে, হাতের আঙুল দিয়ে চুল সরাচ্ছে, চোখে কেমন এক অস্থিরতা। আমি এগিয়ে গিয়ে বললাম, আজকে তোমাকে কিছু বলতে হবে উ। সে ফিসফিস করে বলল, আমারও কিছু বলার আছে, কিন্তু সাবধান, কাকার মেজাজ খুব খারাপ উ। আমি উত্তর দেওয়ার আগেই বাঁশপাতার আড়াল থেকে পায়ের শব্দ পেলাম, শুরুতে হালকা, তারপর স্পষ্ট। নিশিতার চোখ ভয়ে বড় হয়ে গেল। হঠাৎ 3 দিক থেকে 3 জন বেরিয়ে এলো, সামনে রহিম, আর তার দুপাশে গ্রামের 2 জন চেনা লোক, কাকার অনুগত। রহিমের ঠোঁটে শিকারী হাসি। তাহলে তাইলে এখানে গোপন মিটিং হচ্ছিল? আমি নিশিতাকে একটু পেছনে সরিয়ে দাঁড়ালাম। রহিম এগিয়ে এসে বাঁশের লাঠি মাটিতে ঠুকল। কাকা আসছে, যা করার ওর সামনেই করবি গু। আমার বুক ধুকপুক করছিল, কিন্তু আমি জানতাম এখন পিছু হটলে নিশিতার জন্য জীবনভর কোনো পথ খোলা থাকবে না। কিছুক্ষণের মধ্যেই ভারী পদক্ষেপের শব্দ শোনা গেল, আর বাঁশের ফাঁক দিয়ে কাকার মুখ দেখা গেল, গম্ভীর, কঠোর, চোখে রাগের আগুন। তিনি আমাদের 2 জনকে দেখে থেমে গেলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, অর্ণব, তুই বাড়ি ফের, আর মেয়েটা তুই ভেতরে আয় গু। নিশিতা ভয়ে আমার দিকে তাকালো। সে যেতে চাইছিল না, কিন্তু কাকার দৃষ্টি যেন তার পা শক্ত করে দিয়েছে। আমি এক পা এগিয়ে বললাম, আমি কিছু ভুল করিনি গিয়ে। কাকা গর্জে উঠলেন, তুই চুপ কর। আমার ভাতিজিকে হাত দেওয়ার সাহস তোর হলো কেমন করে? বাঁশবাগানে হঠাৎ চারপাশে নীরবতা নেমে এলো, শুধু পাতা খসখস করছে, আর আমাদের চোখাচোখি। আমি বুঝে গিয়েছিলাম এই মুহূর্তটাই হয়তো সবকিছুর মোড় ঘুরিয়ে দেবে, ভালো বা খারাপ, কোনোটাই থামানো যাবে না। কাকার শেষ কথাটা কানে গিয়েই আমার ভেতরে যেন বজ্রপাত হলো। নিশিতা কাঁপছিল, কিন্তু আমি বুঝলাম এখন চুপ থাকলে সব শেষ। আমি সরাসরি কাকার চোখে তাকিয়ে বললাম, আপনি ভুল বুঝছেন। আমি কোনো খারাপ কাজ করিনি, আর করবও না। আপনার ভাতিজিকে আমি সম্মান করি গি। কাকা হঠাৎ তিরিক্ষি হয়ে উঠলেন। সম্মান? সম্মান দিয়ে কি বাঁশবাগানে লুকিয়ে দেখা করতে হয়? তুই জানিস না এ গ্রামে মেয়েদের জন্য আলাদা নিয়ম আছে? আমি ঠান্ডা গলা উত্তর দিলাম, নিয়ম যদি অন্যায় হয় সেটা মানা পাপ। এই কথা শুনে রহিম বিদ্রূপ করে হেসে উঠল। শুনেছেন কাকা? শহরের ছোকরা আমাদের শিক্ষা দেবে। এরই মধ্যে গ্রামের কয়েকজন কৌতূহলী লোক জড়ো হয়ে গেছে, কারো হাতে হুকো, কেউ আবার ধানের আটি কাঁধে নিয়ে দাঁড়িয়ে। বাতাসে কেমন একটা বিদ্যুৎ খেলা করছে। এক বুড়ো কণ্ঠ বলল, কি হয়েছে, এত চিৎকার কেন? রহিম গলা চড়িয়ে বলল, এই ছেলেটা কাকার মানসম্মান নিয়ে খেলতে চাইছে। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, মানসম্মান যদি কেবল ভয়ের দেয়ালে বন্দী থাকে তাহলে সেটা সম্মান নয়, সেটা কারাগার।
নিশিতা হঠাৎ আমার হাত ধরে ফেলল, তার চোখে ভয় আর সাহস একসাথে। কাকা, আমি কাউকে ঠকাচ্ছি না। আমি অর্ণবকে ভালোবাসি। এই কথাটা যেন বাঁশবাগানের নিস্তব্ধতায় বজ্রপাতের মতো বাজল। কাকার মুখ লাল হয়ে গেল, রহিমের চোখে হত্যার দৃষ্টি। কাকা ধমক দিয়ে বললেন, তুই চুপ কর। আজকের পর তুই আর ওর সাথে কোনো যোগাযোগ রাখবি না। আর তুই, অর্ণব, এ গ্রাম ছেড়ে চলে যা। আমার রক্ত ফুটছিল। আমি ধীরে ধীরে সামনে এগোলাম। আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি চলে যাব না। আমি এখানে এসেছি আমার মামার কাছে, আর আমি এখানে থেকেই প্রমাণ করব আপনার ভাতিজির সুখ আপনার ভয়ের চেয়ে বড়। চারপাশের লোকজন ফিসফিস করতে লাগল। কেউ কাকার দিকে তাকাচ্ছে, কেউ আমার দিকে। উত্তেজনা চরমে পৌঁছে গেছে। কাকা চুপ করে রইলেন, কিন্তু তার চোখে প্রতিশোধের অঙ্গীকার স্পষ্ট ছিল। আমি জানতাম এ লড়াই এখনই শেষ হচ্ছে না, বরং শুরু হলো মাত্র। সেই রাতটা আমার ঘুম একেবারেই আসেনি। কাকার চোখের সেই আগুন আর রহিমের শিকারী হাসি বারবার মনে ভেসে উঠছিল। বুঝে গিয়েছিলাম, ওরা আমাকে তাড়ানোর জন্য এখন কোনো সুযোগ ছাড়বে না। ভোরের দিকে মামা চুপচাপ আমার ঘরে এসে বসলেন। অর্ণব, কাল যা করেছিস তাতে গ্রামের অর্ধেক তোর পক্ষে, অর্ধেক বিপক্ষে দাঁড়িয়েছে। কিন্তু কাকার সাথে সরাসরি লাগা বুদ্ধিমানের কাজ হবে না। আমি গলা নিচু করে বললাম, তাহলে চুপ করে থাকব আর নিশিতাকে তাদের হাতে ছেড়ে দেব? মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, কিন্তু তোকে সঠিক বন্ধু খুঁজতে হবে। সেদিন বিকেলে ধানের ক্ষেতের পাশে দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ করেই পাশ থেকে ডাক এল, শোন শহুরে ভাই। ঘুরে দেখি গ্রামের লতিফ কাকা দাঁড়িয়ে। বয়স 50-এর উপরে, চুপচাপ স্বভাবের মানুষ। তিনি এগিয়ে এসে বললেন, কাল তোকে বাঁশবাগানে যা বলতে শুনেছি তাতে মনে হয় তুই ভয় পাস না। আমি তোকে সাহায্য করব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কেন? লতিফ কাকা দীর্ঘশ্বাস ফেললেন, কারণ এই গ্রামে অনেক মেয়ের জীবন কাকার মতো লোকেরা নষ্ট করেছে। যদি তুই দাঁড়িয়ে লড়তে পারিস, তোর পেছনে আরও মানুষ দাঁড়াবে। এরপর থেকে লতিফ কাকা আমাদের জন্য বার্তা পৌঁছে দিতে লাগলেন। কোনো সময় সরাসরি দেখা সম্ভব না হলে তিনি চুপি চুপি নিশিতাকে খবর দিতেন আর আমাকেও দাগের মাধ্যমে সংকেত দিতেন। নিশিতার মুখে হাসি ফিরছিল, যেন লড়াইয়ের ভেতরেও নতুন শক্তি এসেছে। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। এক রাতে লতিফ কাকা এসে বললেন, সাবধান, কাকা আর রহিম কিছু লোক জোগাড় করেছে। তারা তোর নামে খারাপ কথা ছড়াবে, যাতে গ্রামের মানুষ তোকে ঘৃণা করে। আমি তখনই ঠিক করলাম, তাদের মিথ্যাকে আমি সত্যি হতে দেব না। যদি তারা গোপনে চাল চালতে পারে, তবে আমিও গোপনে প্রতিরোধ করব। কিন্তু জানতাম না, এই প্রতিরোধের পথেই এমন এক ঘটনা ঘটবে যা শুধু আমাদের নয়, পুরো গ্রামকে কাঁপিয়ে দেবে। সন্ধ্যা নেমেছে। আকাশে লালচে আলো, ধানক্ষেতের গন্ধে ভরে আছে চারপাশ। আমি বসে আছি মামার উঠোনে, লতিফ কাকার দেয়া খবর নিয়ে ভাবছি। হঠাৎ গ্রামের কাঁচা রাস্তা ধরে কয়েকজন ছেলেকে দেখতে পেলাম, তাদের হাতে বাঁশ, মুখে বিদ্রুপের হাসি। এরা রহিমের সাথী। তারা আমার সামনে এসে দাঁড়াল। একজন গলা চড়িয়ে বলল, শহুরে ভাই, শুনলাম তুই নাকি কাকার ভাতিজির সাথে পালানোর প্ল্যান করছিস। আমি ঠান্ডা গলায় বললাম, যা শুনেছ সব মিথ্যা। তারা একে অপরের দিকে তাকিয়ে খিকখিক করে হেসে উঠল। গ্রামের মানুষকে বলবো তুই নিশিতাকে অপমান করেছিস। তখন দেখবি সবাই তোর দিকে কেমন থুতু ছুড়ে। আমি বুঝে গেলাম, এটাই কাকার চাল। তারা চায় আমার মান-সম্মান শেষ করে দিতে, যাতে আমি নিজে থেকেই গ্রাম ছেড়ে যাই। রাতের অন্ধকারে লতিফ কাকা এসে ফিসফিস করে বললেন, আজ রাতে ওরা চোরাগোপ্তা মিটিং ডাকছে বাঁশবাগানের পুরনো দিকের ঘরে। যদি সাহস থাকে তুই শুনে আসতে পারিস। আমি রাজি হয়ে গেলাম। রাত গভীর হলে চুপি চুপি বাঁশবাগানে ঢুকলাম। বাতাসে বাঁশপাতার খসখস আর মাঝে মাঝে ঝিঙি পোকার ডাক। ধীরে ধীরে পুরনো কুডে ঘরের কাছে পৌঁছে গেলাম। ভেতরে কাকার গলা, আগামী 20 তারিখের আগে ছেলেটাকে এমন কিছু করতে হবে যাতে গ্রামের মুরব্বীরা নিজেরাই ওকে তাড়ায়। রহিম বলল, আমি ব্যবস্থা করব। প্রমাণও থাকবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। আমি শুনে রাগে কাঁপছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। আমি ধীরে ধীরে ফিরে এলাম, মনে মনে শপথ নিলাম, ওদের ফাঁদ এবার উল্টো ওদের গলাতেই পরাব। পরের দিন সকালে গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ল, অর্ণব নাকি নিশিতাকে ফাঁদে ফেলতে চাইছে।
মানুষ আমার দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছে, কেউ কেউ ফিসফিস করছে। কিন্তু আমি জানতাম এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ বড় চালটা আমি দিব সেই 20 তারিখেই। 20 তারিখ আসার আগের 3টা দিন আমি একটুও সময় নষ্ট করিনি। লতিফ কাকার সাহায্যে গ্রামের 2-3 জন বিশ্বস্ত মানুষকে গোপনে পাশে নিয়েছি। তাদের মধ্যে একজন ছিলেন স্কুলের মাস্টার হাশেম স্যার, যিনি গ্রামের সবাইকে জ্ঞানী আর ন্যাজবান মানুষ বলে মানে। আমি তাকে সব খুলে বললাম। হাশেম স্যার চুপচাপ শুনে শেষে বললেন, অর্ণব, সত্যি প্রমাণ করার একটাই উপায়, ওদের কুকীর্তি মানুষকে চোখে দেখাতে হবে। আমরা প্ল্যান করলাম যে ঘরে কাকা আর রহিম আমাকে ফাঁসানোর জন্য অভিনয় সাজাবে, সেখানে আগেই গোপনে একটা ছোট ক্যামেরা বসিয়ে দেওয়া হবে। লতিফ কাকা বললেন, এই জিনিসটা আমার ভাগ্নে শহর থেকে এনে দিয়েছে, ওদের বিন্দুমাত্র টের হবে না। 20 তারিখের ভোরে আমি নিশিতাকে চিঠি পাঠালাম। আজ কিছু হবে যা আমাদের ভাগ্য বদলাবে। ভয় পেজো না। সন্ধ্যা নামার সাথে সাথেই খবর পেলাম কাকা ও তার লোকজন বাঁশবাগানের পুরনো কুডে ঘরে প্রস্তুতি নিচ্ছে। আমি আর হাশেম স্যার দূরে লুকিয়ে সব দেখছিলাম। ঘরের ভেতরে রহিম 2 জন লোক নিয়ে ঢুকল। তারা কথা বলছে। মেয়েটার জায়গায় গ্রামের অন্য একটা মেয়েকে ঢুকিয়ে দেব, তারপর সবাইকে দেখাবো যেন অর্ণব ধরা পড়েছে। কাকা বলল, এবার দেখ শহুরের দম্ভ কেমন ভাঙি। সবকিছু ক্যামেরায় ধরা পড়ছিল। পরদিন সকালে আমি গ্রামবাসীদের ডেকে পাঠালাম হাশেম স্যারের উঠোনে। কাকা অবাক হয়ে বললেন, এবার কি নতুন নাটক শুরু করছিস? আমি কোনো উত্তর না দিয়ে ক্যামেরার ফুটেজ চালিয়ে দিলাম। সবাই নিজের চোখে দেখল কাকা আর রহিম কিভাবে ষড়যন্ত্রের প্ল্যান করছে। ফিসফিসানি শুরু হলো, কেউ কেউ ক্ষুব্ধ গলায় বলল, এ কি লজ্জার কথা, নিজের ভাতিজিকে ঢাল বানাচ্ছে। কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল, রহিম তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইল। কিন্তু গ্রামের প্রবীণ মুরুব্বি হাত তুলে বললেন, আজ থেকে তুমি সমাজের মুরুব্বি নও, তোমার কাজের বিচার হবে। আর অর্ণব, তুমি তোমার সততা প্রমাণ করেছ। নিশিতা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে হাসছিল। আমি তখন জানতাম এই লড়াই আমরা হেরেছি না, কিন্তু যুদ্ধ পুরোপুরি শেষও হয়নি। কাকার পতনের পর গ্রাম যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেল। যেদিন তাকে মুরুব্বির পদ থেকে সরানো হলো, সেদিন থেকেই সে যেন ছায়ার মতো অদৃশ্য হয়ে গেছে। মানুষ ভাবল কাকা লজ্জায় চুপ করে আছে, কিন্তু আমি জানতাম এই নীরবতা আসলে ঝড়ের আগের মুহূর্ত। এক রাতে লতিফ কাকা এসে বললেন, অর্ণব, খবর পেয়েছি। কাকা শহরে গিয়ে কারো সাথে দেখা করছে, লোকটা চোরাকারবারি বলে শোনা যায়। মনে হচ্ছে ও এবার বাইরের লোক ভাড়া করে তোর উপর হামলা করাবে। আমি বললাম, আমরা কি আগে থেকে প্রস্তুতি নিতে পারি? লতিফ কাকা মাথা নাড়লেন। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু তুই ভয় পাবি না। এদিকে নিশিতা অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। তার চোখে এখন ভয় কম, ভরসা বেশি। একদিন বিকেলে ধানের জমির পাশে দাঁড়িয়ে সে বলল, অর্ণব, তুমি থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না, কিন্তু যদি তোমার কিছু হয়। আমি তার হাত চেপে বললাম, আমার কিছু হলে প্রথমে তুমিই জানবে, কারণ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে ফেলে কোথাও যাব না। তবে পরের ঘটনাটা যেন আমাদের সেই বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে দিল। এক অন্ধকার রাতে হাশেম স্যার দৌড়ে এসে খবর দিলেন, নিশিতাকে তার ঘর থেকে বের করে নিয়ে গেছে কয়েকজন মুখোশ পরা লোক। আমার বুক ধড়ফড় করে উঠল। মনে হচ্ছিল মাটি আমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। লতিফ কাকা সাথে সাথেই বললেন, এটা কাকার কাজ, কিন্তু ওরা নিশিতাকে এখনই গ্রামের বাইরে নিয়ে যাবে না, কারণ ওকে দিয়ে কিছু বার্তা পাঠাতে চাইবে। আমি শপথ নিলাম যেভাবেই হোক নিশিতাকে ফিরিয়ে আনব। কিন্তু জানতাম না এই উদ্ধার অভিযানের পথেই আমার জীবনের সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছে। রাতের অন্ধকারে আমরা 3 জন, আমি, লতিফ কাকা আর হাশেম স্যার, বাঁশবাগানের পিছনের কাঁচা রাস্তা ধরে দৌড়াচ্ছিলাম। নিশিতাকে অপহরণের পর প্রতিটা সেকেন্ড যেন ছুরি হয়ে বুকে বিঁধছিল। লতিফ কাকা নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানি ওরা কোথায় নিয়ে গেছে। গ্রামের উত্তরের পুরনো ইটভাটা আছে, এখন পরিত্যক্ত। ওইখানেই কাকার লোকজন মাঝে মাঝে মদ খায় আর লুকিয়ে কথা বলে। আমরা কাছাকাছি পৌঁছাতেই দূরে ক্ষীণ আলো দেখতে পেলাম। বাঁশের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি 2 জন লোক পাহারা দিচ্ছে, আর ভেতরে দড়িতে বাঁধা অবস্থায় নিশিতা বসে আছে। তার মুখে ভয়, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। হাশেম স্যার ফিসফিস করে বললেন,
আমাদের চুপচাপ ঢুকতে হবে, নইলে ওরা নিশিতাকে ব্যবহার করে আমাদের ফাঁদে ফেলবে। লতিফ কাকা পরিকল্পনা দিলেন। আমরা দুই দিক থেকে ঢুকব। আমি বাঁ দিকের পাহারাদারকে সামলাবো, কাকা ডান দিকেরটাকে, আর হাশেম স্যার ভেতরে ঢুকে নিশিতাকে ছাড়াবেন। গভীর শ্বাস নিয়ে এগিয়ে গেলাম। হঠাৎ পেছন থেকে শুকনো পাতার মচমচ শব্দ। আমি ঘুরতেই দেখি রহিম দাঁড়িয়ে আছে, হাতে ধারালো দা, মুখে শয়তানি হাসি। শহুরে ভাই, এইবার পালানোর রাস্তা নেই। আমি কোনো উত্তর না দিয়ে ওর দিকে ঝাঁপিয়ে পড়লাম। দা আমার কাঁধ ছুঁয়ে গেল, জ্বালামায় ব্যথা ছড়িয়ে পড়ল, কিন্তু থামিনি। রহিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেললাম। এদিকে লতিফ কাকা অন্য পাহারাদারকে কাবু করেছে। ভেতরে ঢুকে দেখি হাশেম স্যার নিশিতার দড়ি কেটে দিচ্ছেন। নিশিতা আমাকে দেখে ফিসফিস করে বলল, তুমি আসবে জানতাম। আমরা সবাই মিলে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু ঠিক তখনই দূরে কাকার গলা ভেসে এলো, তোমরা যদি ভাবো এই গল্প এখানেই শেষ, তবে ভুল করছ। তার চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি, যা জানিয়ে দিচ্ছিল এ লড়াই এখনো শেষ হয়নি। নিশিতাকে উদ্ধার করার পর মনে হয়েছিল এবার হয়তো শান্তি আসবে, কিন্তু শান্তি যেন আমাদের জীবনে এক বিলাসিতা মাত্র। গ্রামের ভেতরে খবর রটে গেছে আমি আর লতিফ কাকাকে প্রকাশ্যে হারিয়ে দিয়েছি। অনেকেই খুশি, কিন্তু কিছু লোক গোপনে কাকার পক্ষেও আছে। এক ভোরে হাশেম স্যার দৌড়ে এসে বললেন, অর্ণব, নদীর পাড়ের বাঁধ কেটে দেওয়া হয়েছে। পুরো নিচু পাড়ের জমি ডুবে যাবে। আমার বুক কেঁপে উঠল। এটা যে কাকার কাজ বুঝতে এক মুহূর্ত লাগল না। সে জানত এই জমিগুলো মূলত আমার আর লতিফ কাকার জমি। আমরা সবাই বাঁধ মেরামত করতে ছুটে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি অন্তত ২০ জন লোক দাঁড়িয়ে আছে, হাতে বাঁশ আর লাঠি। তাদের নেতা রহিম, মুখে বাঁকা হাসি। আজ কেউ বাঁধ ছুঁতে পারবে না। আমি এগিয়ে গিয়ে বললাম, এটা গ্রাম ধ্বংস করার সমান। তোমরা কাকার জন্য নিজের ভিটেবাড়ি ডোবাবে? একজন ফিসফিস করে বলল, আমাদের হাতে কাজ নেই, কাকা টাকা দিয়েছে। লতিফ কাকা রাগে গর্জে উঠলেন, টাকা দিয়ে জমি বাঁচানো যায় না, বোকা। তর্কের মাঝেই দেখি কাকা ধীরে ধীরে সামনে আসছে। মাথায় সাদা পাগড়ি, কিন্তু চোখে সেই আগুন। অর্ণব, তুই আমার সম্মান ছিনিয়ে নিয়েছিস। এবার আমি তোর সবকিছু কেড়ে নেব, জমি, ফসল আর শেষমেশ তোর নিশিতাকে। আমি এক পা এগিয়ে বললাম, তুমি যদি ভাবো ভয় দেখিয়ে থামিয়ে দিতে পারবে, তবে ভুল করছ। এবার আমি তোমাকে শেষবারের মতো থামাবো। হাশেম স্যার পাশ থেকে বললেন, আমাদের কাছে প্রমাণ আছে কাকা, তুমি এই বাঁধ ভেঙেছ। গ্রামবাসী নিজের চোখে দেখবে। আমরা গোপনে আবারও একটা ক্যামেরা বসিয়েছিলাম, যেখানে কাকা আর রহিম বাঁধ কাটার মুহূর্ত ধরা পড়েছে। যেই ফুটেজ দেখানো হলো, লোকজনের ভিড় ক্ষিপ্ত হয়ে উঠল। কেউ চিৎকার করে বলল, এটা গ্রামদ্রোহী কাজ, এমন লোককে এখানে থাকতে দেওয়া যাবে না। কাকা বুঝল এবার আর ফাঁকফোকর নেই। কিন্তু চলে যাওয়ার সময় তার চোখের দৃষ্টি যেন আমার বুকের ভেতর ঠান্ডা ছুরি বসিয়ে দিল। অর্ণব, যুদ্ধ শেষ হয়নি, শুধু ময়দান পাল্টাবে। কাকা গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ গ্রামে যেন নতুন করে শ্বাস ফিরল। ধানের জমি আবার সবুজ, বাজারে হাসি খুশি মানুষের ভিড়, আর নিশিতার চোখে সেই ভয়ের ছায়া অনেকটাই মিলিয়ে গেছে। আমরা ভেবেছিলাম এবার হয়তো শান্তি এসে গেছে, কিন্তু শান্তি যতই মিষ্টি হোক, তার আজু কম হলে কষ্টটা তত গভীর হয়। এক বিকেলে ডাকঘর থেকে আমার নামে একটা খাম এল। খামটা হাতে নিয়ে চমকে উঠলাম। ভেতরে কিছু নেই, শুধু একটা ফাঁকা কাগজ, আর কোণে লাল কালি দিয়ে আঁকা একটা চোখ। চোখটা যেন তাকিয়ে আছে, যেন বলছে, আমি তোমাকে দেখছি। লতিফ কাকা দেখে বললেন, এটা কাকার নতুন খেলা। শহরে গিয়ে সে শুধু গা ঢাকা দেয়নি, লোক জোগাড় করছে। তুই সাবধানে থাক। হাশেম স্যার খবর দিলেন, কাকা শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর সাথে মিশেছে, যার আন্ডারে চোরাচালান থেকে শুরু করে রাজনীতি সবকিছু চলে। তারা নাকি গ্রামে বড় একটা প্রকল্প আনতে চায়, যা আসলে জমি দখলের পরিকল্পনা। নিশিতা বলল, অর্ণব, আমরা কি কিছু করতে পারি আগে থেকেই? না হলে তো গ্রাম আবার ঝড়ে পড়বে। আমি বললাম, আমাদের শহরে যেতে হবে, শত্রুর মাঠে ঢুকে তার খেলাটা ভাঙতে হবে। পরের সপ্তাহে আমরা ৩ জন, আমি, লতিফ কাকা আর হাশেম স্যার, শহরে গেলাম। শহরের ভিড়, হর্ন আর ধুলো ঢাকা রাস্তাগুলো যেন গ্রাম থেকে একেবারে অন্য জগৎ। আমরা একটা পুরনো হোটেলে উঠলাম, আর সেখান থেকেই খোঁজ শুরু করলাম।
এক রাতে খবর এল, কাকা নাকি নদীর ঘাটের ধারে গুদামে লোক ডেকেছে। আমরা গিয়ে দেখি বড় বড় বাক্স নামানো হচ্ছে, আর কাকা হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা বাক্সের ঢাকনা হালকা খুলে গেল, ভেতরে শুধু চাল নয়, গোপনে রাখা আছে অস্ত্র। লতিফ কাকা ফিসফিস করে বললেন, এবার প্রমাণসহ ওকে ধরতে পারলে শেষ খেলা হবে। কিন্তু ঠিক তখনই কাকা আমাদের দেখে ফেলল। তার মুখে এক অদ্ভুত হাসি। তোমরা ভেবেছ আমি তোমাদের কথা জানি না? শহরে আসার পর থেকে প্রতিটা পদক্ষেপ আমি দেখেছি গিয়ে। তারপর ইশারা দিতেই গুদামের আলো নিভে গেল, আর চারদিক থেকে ভারী পায়ের শব্দ এগিয়ে আসতে লাগল। আলো নিভে যেতেই চারদিক কবরের মতো অন্ধকার। শুধু শোনা যাচ্ছে ভারী পায়ের শব্দ আর লোহার অস্ত্রের ঠকঠক আওয়াজ। আমাদের চোখ তখনও অন্ধকারের সাথে মানিয়ে নিতে পারেনি। লতিফ কাকা চাপা গলায় বললেন, অর্ণব, মেঝেটা শুনে মনে হচ্ছে কাঠের। একটু খুঁজে দেখ, হয়তো লুকানোর ফাঁকা জায়গা আছে গি। আমি হাঁটতে একটা খালি পিপের পিছনে ঢুকে গেলাম। হাশেম স্যার আর লতিফ কাকা অন্যদিকে সরে গেলেন। ঠিক তখনই আলো জ্বলে উঠল, কাকার হাতে বড় টর্চ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তোমরা ভেবেছ শহরে এসে আমায় হারাতে পারবে? কাকা বলল, গলায় ঠান্ডা হাসি মিশিয়ে। তার পেছনে অন্তত 10 জন লোক, হাতে লাঠি, চেইন আর ছুরি। হাশেম স্যার সাহস করে বেরিয়ে বললেন, তুমি অস্ত্রের চালান করছো, আমরা সব দেখেছি। পুলিশে দিলে এবার তোর বড় শাস্তি হবে। কাকা মুচকি হেসে বলল, পুলিশ? শহরে পুলিশ আমারই লোক। তারা এলে তোমাদেরই অপরাধী বানাবে। এরপর শুরু হলো তাণ্ডব। রহিম ছুরি নিয়ে হাশেম স্যারের দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি পিপের আড়াল থেকে বেরিয়ে তাকে ধাক্কা দিলাম। লতিফ কাকা 2 জনকে একসাথে ফেলে দিলেন, কিন্তু সংখ্যায় আমরা অনেক কম। হঠাৎ বাইরে সাইরেনের শব্দ শোনা গেল, পুলিশ। আমরা ভেবেছিলাম এবার হয়তো রক্ষা হবে। কিন্তু দরজা খুলে ঢুকেই পুলিশ অফিসার চিৎকার করল, তাদের ধরো! আমাদের দিকে ইঙ্গিত করছে। সবাই ঝাঁপিয়ে পড়ল আমাদের দিকে। আমি লড়াই করতে করতে বুঝতে পারছিলাম, কাকা সত্যিই শহরের অনেক শক্তি দখল করে ফেলেছে। হাশেম স্যার একটা ধোঁয়ার গ্রেনেডের মতো কিছু বের করলেন, পুরনো নৌকার সিগন্যাল স্মোক। ধোঁয়ায় চারদিক ঢেকে গেলে আমরা সুযোগ নিয়ে পিছনের একটা ছোট দরজা দিয়ে পালিয়ে গেলাম। রাতে হোটেলে ফিরে নিশিতা ফোন করল, গলা আতঙ্ক। অর্ণব, গ্রামে কিছু অচেনা লোক ঘুরছে, সবাই তোমার খোঁজ করছে। আমার বুক হিম হয়ে গেল। শহরে আমরা বিপদে, গ্রামে আমাদের বাড়ি বিপদে। এখন বুঝলাম কাকার এই খেলায় আসল লক্ষ্য আমাদের ভেঙে ফেলা, 2 দিক থেকে। গুদামের ঘটনার পর আমরা 3 জনই বুঝলাম, শহরে থাকাটা এখন বুদ্ধিমানের কাজ নয়। কাকা শুধু অস্ত্রের চালান করছে না, সে পুরো শহরের একদল প্রভাবশালীর সাথে মিলে এমন জাল বিছিয়েছে, যেটা ছিঁড়ে ফেলা আমাদের পক্ষে এখনই অসম্ভব। কিন্তু গ্রামে ফেরাটাও ঝুঁকির, কারণ ওখানেও কাকার লোক ঢুকে গেছে। রাতের বাসে লুকিয়ে ফিরতে ফিরতে লতিফ কাকা বললেন, অর্ণব, আমাদের আগে গ্রামকে খবর দিতে হবে। সবাইকে সাবধান করো, যেন কাকার লোক চিনতে পারে গি। আমি হাশেম স্যারের সাথে ঠিক করলাম ফোনে যোগাযোগের একটা গোপন কোড বানাবো, যাতে গ্রামের কেউ বিপদে পড়লে সরাসরি না বলেও সংকেত দিতে পারে। ভোরে গ্রামে পৌঁছালাম, কিন্তু গ্রামের চেনা পথগুলো অদ্ভুতভাবে নিস্তব্ধ। বাজারে 2-একটা দোকান খোলা, কিন্তু সবার চোখে ভয়ের ছাপ। আমরা বাড়ি পৌঁছে দেখি নিশিতা দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে বাঁশের লাঠি। আমাকে দেখে সে হাঁপ ছেড়ে বলল, তুমি ফিরেছ? কাল রাতে তারা এখানে এসেছিল, দরজা ভাঙার চেষ্টা করেছিল। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? নিশিতা বলল, 5-6 জন লোক, মুখ কাপড়ে ঢাকা। কিন্তু তাদের একজনের গলাটা আমি চিনেছি, রহিম। এই খবর শুনে লতিফ কাকার মুখ শক্ত হয়ে গেল। মানে কাকা এখন শহর থেকে লোক পাঠাচ্ছে। ও চায় গ্রামকে ভয় দেখিয়ে নরম করে ফেলতে। আমরা ঠিক করলাম গ্রামের মাঝখানে একটা সভা ডাকব। সবাইকে বলবো কাকার প্রকল্প আসলে জমি দখলের ফাঁদ। কিন্তু সভা শুরুর আধ ঘন্টা আগে খবর এল, গ্রামের পুরনো বাসবন পুড়িয়ে দেওয়া হয়েছে। ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে, আর দূরে দাঁড়িয়ে রহিম হাসছে। আমি ছুটে গিয়ে বললাম, রহিম, এসব বন্ধ করো। সে ঠান্ডা গলায় বলল, অর্ণব ভাই, বন্ধ হবে, কিন্তু তার আগে কাকার সাথে দেখা করো। ও বলেছে তুই যদি শহরে গিয়ে কথা বলিস, গ্রামকে ছেড়ে দেবে। এটা যে ফাঁদ তা বোঝা সহজ ছিল, কিন্তু গ্রামের সবাই আমার দিকে তাকিয়েছিল, তাদের চোখে আশা আর ভয়ের মিশ্র ছাপ।
আমি বুঝলাম আমাকে এই ফাঁদে পা দিতেই হবে, তবে নিজের শর্তে। রহিমের কথা শুনে আমি সোজা হাশেম স্যার আর লতিফ কাকার কাছে গেলাম। বললাম, আমি শহরে যাচ্ছি কাকার সাথে দেখা করতে, কিন্তু এটা আমার শর্তে হবে গু। লতিফ কাকা ভ্রু কুঁচকে বললেন, অর্ণব, ওর সাথে একা দেখা মানে গর্তে ঝাঁপ দেওয়া গু। আমি শান্ত গলায় বললাম, তাই তো আমি একা যাচ্ছি না। ও ভাববে আমি একা গিয়েছি, কিন্তু আসলে আমরা সবাই থাকব গু। আমরা একটা পরিকল্পনা করলাম। শহরে যাওয়ার আগেই গ্রামে কয়েকজন বিশ্বস্ত মানুষকে দায়িত্ব দিলাম, যেন আমার কোনো খবর না পেলে কোডের সংকেত পাঠায়। হাশেম স্যার যোগাযোগ করবেন শহরের এমন কিছু সাংবাদিকের সাথে যারা কাকার অপরাধ ফাঁস করতে প্রস্তুত। লতিফ কাকা পুরনো রাইফেল মেরামত করলেন, কথায় না থাক, কাজে থাক। শহরে পৌঁছে আমি রহিমের লোকদের সাথে দেখা করলাম। তারা আমাকে একটা কালো জিপে তুলে চোখ বেঁধে নিয়ে গেল। জিপের গতি, মোডের সংখ্যা, হাওয়ার দিক সব মনে রাখছিলাম। কিছুক্ষণের মধ্যে চোখের কাপড় খোলায় দেখি আমি এক বিশাল ফাঁকা গুদামে দাঁড়িয়ে, ঠিক মাঝখানে একটা টেবিল। টেবিলের ওপারে কাকা বসে আছে, হাতে চায়ের কাপ, মুখে ঠান্ডা হাসি। অর্ণব, এতদিন পর গ্রামের ছেলে শহরে এসেছে, আমার জন্য কি সম্মান। আমি চুপ করে তাকিয়ে রইলাম। কাকা বলল, আমি তোকে একটা প্রস্তাব দিতে এসেছি। তুই যদি গ্রাম ছেড়ে চলে যাস, আমি জমি দখল করব শান্তিতে, তোর পরিবারকে ছোব না গিয়ে। আমি বললাম, আর যদি আমি না যাই? কাকার ঠোঁটের কোণে বাঁকা হাসি। তাহলে তুই বা তোর গ্রাম কেউ টিকবে না ঘি। ঠিক তখনই বাইরে সাইরেনের শব্দ ভেসে এলো। কাকার মুখ গম্ভীর হয়ে গেল। এটা তুই করেছিস? গুদামের বড় দরজা ভেঙে ঢুকে পড়ল সাংবাদিক আর কিছু সিভিল ড্রেস পুলিশ, ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে। হাশেম স্যার পাশ থেকে বেরিয়ে এলেন। তোমার প্রতিটা কথা আমরা রেকর্ড করেছি কাকা গি। কাকার লোকেরা গন্ডগোল করতে গেলেও বাইরে লতিফ কাকার দল প্রস্তুত ছিল। গুদাম ঘিরে ফেলায় কাকা বুঝে গেল খেলা এবার উল্টে গেছে। তবুও তার চোখে সেই অদ্ভুত দৃঢ়তা, যেন বলছে এটা শেষ নয়। কাকাকে পুলিশ ধরে নিয়ে গেল, সাংবাদিকরা সব খবর প্রচার করল। গ্রামে ফেরার পথে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছিল সব শেষ হয়েছে। কিন্তু লতিফ কাকা ফিসফিস করে বললেন, অর্ণব, খেলা এত তাড়াতাড়ি শেষ হয় না। কাকা শুধু একজন মো, এর পেছনে আরও বড় কেউ আছে গি। গ্রামে পৌঁছেই বুঝলাম লতিফ কাকার কথা সত্যি। লোকজন প্রথমে আমাদের দেখে উল্লাস করলেও কিছুক্ষণের মধ্যেই কানাঘুষা শুরু হয়ে গেল। কেউ বলছে কাকা ছাড়া এখন গ্রামে নতুন বড় সাহেব আসবে। কেউ আবার বলছে শহরের কিছু প্রভাবশালী মানুষ নাকি গ্রামে এসে জমি মাপজোক করছে। নিশিতা আমার পাশে এসে বলল, তুমি কাকাকে ধরিয়ে দিয়ে কি করেছ জানো? এখন নতুন লোক আসবে যারা আরও খারাপ। তার গলা রাগ আর দুশ্চিন্তা মিশেছিল। আমি বললাম, তাহলে এবার আমাদের শিফট পর্যন্ত খুঁড়ে দেখতে হবে কি। সেই রাতে হাশেম স্যার নিয়ে এলেন শহরের কিছু কাগজপত্র। একটা জমি লিজ চুক্তি, যেখানে গ্রামে প্রায় অর্ধেক চাষের জমি এক বিদেশি কোম্পানির নামে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। স্বাক্ষরের জায়গায় কাকার নাম নেই, আছে শহরের এক ব্যবসায়ীর নাম, যাকে আমরা কখনো শুনিনি। পরের দিন আমরা গোপনে সেই ব্যবসায়ীর খোঁজ করতে বেরোলাম। শহরে পৌঁছে জানতে পারলাম লোকটা আসলে কাকার চেয়েও ধূর্ত। রাজনীতিবিদদের সাথে হাত মিলিয়ে গ্রাম দখলের পুরো পরিকল্পনা করেছে। আর কাকা ছিল তার প্রথম ধাপ। ফিরতি পথে লতিফ কাকা বললেন, অর্ণব, এই যুদ্ধ তোকে অনেক দূর নিয়ে যাবে। তুই প্রস্তুত? আমি নিশিতার হাত শক্ত করে ধরে বললাম, যত গভীর শেক হোক, কেটে ফেলব গো। শহরের সেই প্রভাবশালী ব্যবসায়ী, নাম রফিক মাহমুদ, প্রায়ই তার বিলাসবহুল অট্টালিকায় গোপন আসর বসায়। সেখানে রাজনীতিবিদ, পুলিশ অফিসার, ঠিকাদার সবাই মুখোশ পরে আসে, যাতে বাইরের কেউ চিনতে না পারে। আমাদের প্রমাণ জোগাড় করতে হলে সেই আসরের ভেতরে ঢুকতেই হবে। হাশেম স্যার বললেন, অর্ণব, ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, কিন্তু মাইক্রো রেকর্ডার আমরা লুকিয়ে দিতে পারি গু। লতিফ কাকা হেসে বললেন, আমি একটা রাস্তা জানি। খাবার পরিবেশকের দলে ঢুকে পড়া যাবে গু। পরের সপ্তাহে সেই সুযোগ এল। আমি আর লতিফ কাকা খাবারের কন্ট্রাক্টরের ভুয়া পরিচয়ে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে দেখি আসরে সোনালি আলো, দামি গালিচা, নীরব কিন্তু ভারী সঙ্গীত, আর চারপাশে মুখোশ পরা অতিথির ভিড়। প্রথমে মনে হচ্ছিল সবাই নাচগান আর মদে ব্যস্ত, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম পেছনের এক কক্ষে আলাদা বৈঠক চলছে।
আমি ট্রেতে খাবার সাজিয়ে সেই কক্ষের দিকে এগোলাম। দরজা খানিক খোলা ছিল, ভেতরে রফিক মাহমুদ বসে, সামনে কিছু নকশার কাগজ ছড়ানো। শুনতে পেলাম, গ্রামের জমি দখলের দ্বিতীয় ধাপে কোনো বাধা নেই। অর্ণব নামের ছেলেটা সামান্য ঝামেলা করেছে, কিন্তু তার ফাইলও তৈরি আছে। আমার বুক ধক করে উঠল। আমার নামে ফাইল? এর মানে তারা শুধু আমাকে থামাতে চায় না, মিথ্যা অভিযোগে শেষ করতেও প্রস্তুত। ঠিক তখনই পেছন থেকে কেউ কাঁধে হাত রাখল। তুমি এখানে কি করছো? আমি ঘুরে দেখি, মুখোশের ফাঁক দিয়ে চেনা চোখ, রহিম। সে আমাকে টেনে বাইরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু লতিফ কাকা হঠাৎ এসে তাকে ধাক্কা মেরে ফিসফিস করে বললেন, চল, সময় শেষ। আমরা তাড়াতাড়ি আসর ছেড়ে বেরিয়ে এলাম, কিন্তু যাওয়ার আগে আমি নকশাগুলোর একটা ঝলক দেখতে পেরেছিলাম। ওতে শুধু জমির চিত্র নয়, গ্রামের নদীপথ আর বাঁধের অবস্থানও চিহ্নিত ছিল। মনে হলো তারা জমি দখল করেই থামবে না, গ্রামকে পানির স্রোতে ভাসিয়েও দেবে। আসর থেকে ফেরার পর পুরো রাত ঘুম হলো না। মাথায় ঘুরছে সেই নকশার ছবি, নদীর বাঁক, বাঁধের অবস্থান, লাল দাগে চিহ্নিত কয়েকটা পয়েন্ট। পরদিন সকালেই আমি, লতিফ কাকা আর হাশেম স্যার বসে আঁকা নকশার একটা মোটামুটি খসড়া বানালাম। হাশেম স্যার বললেন, দেখছো, এখানে বাঁধটা যদি ভেঙে যায় পুরো দক্ষিণ দিক ডুবে যাবে। আর সেই জমি তখন পানির নিচে থাকবে না, থাকবে তাদের মালিকানায়। লতিফ কাকা কড়া গলায় বললেন, মানে ওরা শুধু জমি দখল নয়, পুরো গ্রাম তছনছ করতে চায়। আমরা সিদ্ধান্ত নিলাম, প্রথমেই বাঁধের নিরাপত্তা পরীক্ষা করতে হবে। দুপুরে চুপিসারে সেখানে গেলাম। দেখি বাঁধের কয়েকটা জায়গায় নতুন সিমেন্ট বসানো হয়েছে, কিন্তু কাজটা অদ্ভুতভাবে নরম। মনে হলো ইচ্ছে করেই এমন করা হয়েছে যেন বর্ষায় পানি চাপ বাড়লেই ভেঙে পড়ে। আমি ছবি তুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই দূরে কয়েকজন লোক আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল। একজন চেনা চেহারা, রহিমের দলের। লতিফ কাকা ধীরে বললেন, এরা এখনই খবর দেবে রফিক মাহমুদকে। চলো আগে বেরোই। গ্রামে ফিরে নিশিতাকে সব বললাম। সে শান্তভাবে বলল, অর্ণব, যদি তারা বাঁধ ভেঙে দেয়, শুধু জমি নয়, মানুষের জীবন যাবে। তোমাকে প্রমাণ জোগাড় করতে হবে, যাতে পুলিশ বা আদালত কিছু করার আগেই ওদের থামানো যায়। তার চোখে এক ধরনের দৃঢ়তা ছিল, যা আমার ভেতরে আগুন ধরিয়ে দিল। আমি ঠিক করলাম, এই যুদ্ধ শুধু জমির নয়, জীবন বাঁচানোরও। সেই রাতে লতিফ কাকার সাথে মিলে একটা পরিকল্পনা করলাম। আমরা বর্ষার আগে বাঁধে গোপনে সেন্সর বসিয়ে দেব, যা পানি চাপ আর কম্পন মাপবে। যদি কেউ বিস্ফোরক বসাতে যায় বা ইচ্ছাকৃত ক্ষতি করে, সঙ্গে সঙ্গে আমাদের ফোনের সংকেত পৌঁছাবে। রাত তখন প্রায় মধ্যরাত। চাঁদের আলো মেঘে ঢেকে গেছে, আকাশে শুধু দূরের বজ্রপাতের ক্ষীণ ঝলক। এটাই সেরা সময় পাহারাদারদের চোখ এড়িয়ে বাঁধে সেন্সর বসানোর। আমি, লতিফ কাকা আর হাশেম স্যার 3 দিক থেকে এগোলাম। আমার হাতে ছোট্ট জলরোধী ব্যাগ, ভেতরে সেন্সর আর টুলস। বাঁধের কাছে আসতেই দেখি পাহারাদারদের কুয়াশার মধ্যে অস্পষ্ট ছায়া। তারা আগুনের পাশে বসে গরম চা খাচ্ছে, হাসাহাসি করছে। লতিফ কাকা ফিসফিস করে বললেন, তারা যদি হাসছে, মানে চোখ অন্যদিকে। তুই বাঁধের ডান দিক থেকে ঢুকে কাজ করগ। আমি চুপিসারে বাঁধের নিচে নেমে সেন্সরের বেস বসাতে শুরু করলাম। পানি চাপের আওয়াজ কানে ভর করছে, হাত কাঁপলেও মন স্থির। প্রথম সেন্সর ঠিকমতো বসে গেল, দ্বিতীয়টার কাজ চলছে। ঠিক তখনই পেছনে কংক্রিটে হালকা পায়ের শব্দ পেলাম। আমি ঘুরে দেখি, অন্ধকারে একটা মানুষ দাঁড়িয়ে। চাঁদের ফাঁক দিয়ে তার মুখের অংশ দৃশ্যমান হল। নিশিতা। আমি হতভম্ব। তুমি এখানে? এটা খুব বিপজ্জনক। সে শান্ত গলায় বলল, আমি পাহারাদারদের চলাফেরা নজরে রাখছিলাম। তোমার একা আসা উচিত ছিল না। তার গলা ছিল দৃঢ়তা, কিন্তু চোখে এক ফোঁটা ভয়ও। আমি দ্বিতীয় সেন্সর বসিয়ে ফেললাম, ঠিক তখনই পাহারাদারদের দিক থেকে আওয়াজ এল, কে ওখানে? আমরা তাড়াতাড়ি বাঁধের নিচের সরু পথ দিয়ে বেরোতে শুরু করলাম। কিন্তু মাঝপথে দেখি নদীর পাড়ে এক লোক দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে। রহিম। সে ঠান্ডা গলায় বলল, বড় সাহেব জানেন না তোমরা এত কাছে চলে এসেছ, কিন্তু এখন থেকে আমি জানি। আমরা কোনো কথা না বলে সোজা অন্ধকারে মিলিয়ে গেলাম। সেন্সর বসানো শেষ, কিন্তু রহিমের দেখা পাওয়া মানে আমাদের সময় খুব কম। আমি নিশিতার হাত চেপে বললাম, এখন থেকে প্রতিটা রাত যুদ্ধের রাত। সেন্সর বসানোর 2 দিন পরেই প্রথম সংকেত এল। রাত তখন প্রায় 2টো। আমি আর লতিফ কাকা চুপচাপ বসে ডেটা মনিটর করছিলাম।
হঠাৎ একটা তীব্র বিপ শুনে আমি চমকে উঠলাম। পানি চাপ হঠাৎ বেড়ে গেছে আর সাথে এসেছে অদ্ভুত কম্পনের রেকর্ড। লতিফ কাকা বললেন, এটা স্বাভাবিক নয়, কেউ হয়তো বাঁধের নিচে কাজ করছে গি। আমরা তাড়াতাড়ি টর্চ, রশি আর ক্যামেরা নিয়ে বেরিয়ে গেলাম। নিশিতাও জেদ করে সঙ্গে এল, যদিও আমি প্রথমে মানতে চাইনি। বাঁধে পৌঁছে দেখি উপরের দিক একদম শান্ত, পাহারাদাররা ঘুমাচ্ছে। কিন্তু সেন্সরের লোকেশন চেক করে বোঝা গেল কম্পন আসছে বাঁধের একদম নিচের পাথুরে অংশ থেকে। আমরা রশি দিয়ে নামতে শুরু করলাম। নিচে নেমে টর্চ জ্বালাতেই চোখ কপালে। পাথরের ফাঁকে একটা সরু সুডঙ্গ, ভেতরে কাদা মাখা দেয়াল আর গায়ে খোদাই করা দাগ, যেন কেউ হাতুড়ি শাবল দিয়ে খুঁড়ছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকতেই দেখি মাটিতে পড়ে আছে আধা ভর্তি বিস্ফোরক প্যাকেট। তার পাশেই একটা লাল রঙের চিহ্ন। ঠিক সেই চিহ্নটা আমি রফিক মাহমুদের নকশায় দেখেছিলাম। হঠাৎ পেছন থেকে নিশিতা ফিসফিস করে বল, অর্ণব, আলো আসছে গি। আমরা দ্রুত সুডঙ্গের একপাশে লুকোলাম। দেখি রহিম আর তার দুই সঙ্গী মশাল হাতে ভেতরে ঢুকছে। রহিম মাটিতে কিছু কাগজ ছড়িয়ে বল, আগামী বর্ষার রাতে এই বাঁধটা নিজে থেকেই ভেঙে যাবে, কেউ জানতেও পারবে না গি। আমার হাত মুঠো হয়ে গেল। কিন্তু লতিফ কাকা ইশারায় বললেন, এখন নয়, সব প্রমাণ নিয়ে ফিরতে হবে। আমরা যতটা সম্ভব নীরবে বেরিয়ে এলাম, বিস্ফোরকের ভিডিও আর কাগজের ছবি তুলে। বুঝলাম এই সুডঙ্গটাই পুরো ষড়যন্ত্রের কেন্দ্র। তাদের থামাতে হলে এখনই পুলিশকে খবর দেওয়া নয়, বরং পুরো চক্রের শীর্ষে পৌঁছাতে হবে। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম রহিমদের পিছু নেব। আমরা জানতাম না তারা কবে, কোথায় বৈঠক করবে, কিন্তু সেন্সরের সংকেত আর লতিফ কাকার পুরনো যোগাযোগ আমাদের সাহায্য করল। গ্রামের এক চা দোকানি ফিসফিস করে জানাল, রাতের শেষ ভাগে পুরনো নদীপাড়ের গুদামঘরে আলো জ্বলে ওঠে আর সেখানে বাইরের লোকজন আসে। আমি আর লতিফ কাকা চুপিসারে সেই গুদামের দিকে গেলাম। নিশিতা দূর থেকে পাহারা দিচ্ছিল যাতে কেউ হঠাৎ এসে না পড়ে। গুদামের ভেতর ফাঁক দিয়ে তাকাতেই দেখি রহিম, রফিক মাহমুদ আর কয়েকজন অচেনা লোক গোল হয়ে বসে আছে। তাদের মধ্যে একজন ছিল আলাদা, উচ্চ, পাতলা, ফর্সা গাত্রবর্ণ, গায়ে দামি কোট। লোকটা বাংলা বলতে পারছিল না, ইংরেজিতে বলছিল, We don't need delay. The dam must go down before the next moon cycle. Our machines are ready for reclamation. রফিক মাথা নেড়ে বলল, আপনি চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে। বর্ষার প্রথম বড় বৃষ্টিতেই বাঁধ ভেঙে যাবে। আমার বুক কেঁপে উঠল। এ মানে শুধু জমি দখল নয়, পুরো অঞ্চলটাই তারা নদীর তল থেকে কেটে নিয়ে অন্য কাজে ব্যবহার করবে। হঠাৎ সেই বিদেশি একটি ফাইল খুলে দেখাল, যেখানে ছবি ছিল নদী শুকিয়ে যাওয়ার পর বিশাল শিপিং ডক আর কন্টেইনার ইয়ার্ড তৈরি হচ্ছে। আমি বুঝলাম এই শুধু অপরাধ নয়, এক আন্তর্জাতিক চুক্তি যা গোপনে চলছে। লতিফ কাকা ফিসফিস করে বললেন, এখন প্রমাণ চাই, পুরো কথোপকথন রেকর্ড করগ। আমি ফোনটা ফাঁকের মধ্যে ঢুকিয়ে ভিডিও চালু করলাম। ঠিক তখনই পেছন থেকে কারো হাত আমার কাঁধে পড়ল। আমি ঘুরে দেখি রহিমের এক লোক, মুখে কুটিল হাসি। সে ধীরে বলল, চলো ভেতরে, বড় সাহেবের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। লোকটা আমার হাত শক্ত করে ধরে গুদামের ভেতরে ঠেলে দিল। ভেতরে ঢুকতেই সব চোখ আমার দিকে ঘুরল। রহিমের ঠোঁটে তাচ্ছিলের হাসি, রফিক মাহমুদের চোখে হালকা বিস্ময়, আর সেই বিদেশির দৃষ্টিতে ছিল কৌতূহল। বিদেশি ভাঙা বাংলায় বলল, তুমি কে? রহিম জবাব দিল, এ হচ্ছে অর্ণব, ও বাঁধ নিয়ে কাজ করছে, সেন্সর বসাচ্ছে। কিন্তু আমি বলেছি ও আমাদের কাজে লাগতে পারে কি। আমি শান্ত থাকার চেষ্টা করলাম, বললাম, আমি বাঁধ রক্ষার দলে আছি, আপনারা যা করছেন সেটা অপরাধ। বিদেশি ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার কণ্ঠে হুমকি আর প্রলোভনের মিশ্রণ। তুমি বুদ্ধিমান ছেলে, এই ছোট্ট গ্রাম তোমাকে কিছু দেবে না। আমরা চাই তুমি আমাদের দলে যোগ দাও। তোমাকে ভালো টাকা দেব, শহরে বড় কাজের সুযোগ দেব। শুধু সেন্সরের ডেটা আমাদের দিতে হবে। রফিক মাহমুদ যোগ করল, ভেবে দেখো অর্ণব, নদী শুকিয়ে গেলে নতুন শহর উঠবে, তাতে তুমি হবে প্রধান ইঞ্জিনিয়ার। তোমার নাম ইতিহাসে থাকবে গি। আমি তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, ইতিহাসে থাকবে হয়তো, কিন্তু বিশ্বাসঘাতক হিসেবে গি। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। রহিম এগিয়ে এসে ফিসফিস করল, তাহলে তুমি এখানে থেকে জীবিত বেরোতে পারবে না গি।
বিদেশি হাত তুলে সবাইকে থামাল। না, ওকে এখন যেতে দাও। হয়তো চিন্তা বদলাবে গু। আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল তারা, কিন্তু আমি জানতাম এটা কোনো দয়া নয়, বরং সতর্কবার্তা। এখন থেকে আমি তাদের টার্গেটে পরিণত হলাম। গুদাম থেকে বেরিয়ে নিশিতা আর লতিফ কাকা ছুটে এল। আমি সংক্ষিপ্তভাবে সব বললাম আর ভিডিও ফুটেজ তাদের হাতে দিলাম। নিশিতার চোখে দৃঢ়তা। তাহলে খেলা শুরু হোক, অর্ণব গু। গুদামের ঘটনার পর দিন দুয়েক গ্রামটা অদ্ভুত নীরব। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু আমি টের পাচ্ছি আমার চারপাশে অদৃশ্য চোখ লেগে আছে। লতিফ কাকা সতর্ক করলেন, ওরা তোমাকে সহজে ছাড়বে না, একা কোথাও যেজো না গি। সেই সন্ধ্যায় আমি বাঁধের কাছের সরু রাস্তা ধরে ফিরছিলাম। দূরে হঠাৎ দেখি পথ আটকে দাঁড়িয়ে আছে রহিম আর আরও দুজন। রহিম মুখে কুটিল হাসি এনে বলল, ভাবছিলাম তোমাকে শহরে পাঠিয়ে দেব, কফিনে ভরে। ওরা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। আমি পেছনে সরে যেতে গিয়ে দেখলাম পাশের ঝোপে হালকা নড়াচড়া। মুহূর্তেই লাফ দিয়ে ঝোপে ঢুকে গেলাম, আর ঠিক তখনই আমার দাঁড়ানো জায়গায় পড়ল একটা ভারী কাঠের গুঁড়ি। বুঝতে পারলাম তারা ফাঁদ সাজিয়েছিল, গাছ কেটে দড়ি বেঁধে রেখেছিল, যাতে আমি সেখান দিয়ে গেলে উপর থেকে পড়ে মেরে ফেলতে পারে। কিন্তু তাদের দুর্ভাগ্য, আমি তা টের পেয়ে বেঁচে গেলাম। ঝোপের ভেতর দিয়ে ঘুরে আমি পেছন থেকে এসে রহিমের এক সঙ্গীর পা ধরে টান দিলাম। সে ধপ করে পড়ে গেল, মুখে মাটি, আর আমি ততক্ষণে দড়িটা কেটে দিলাম। গাছের গুড়িটা এবার তাদের দিকেই গিয়ে পড়ল। রহিম কোনোমতে গড়িয়ে সরে গেল, কিন্তু তার লোক হাঁটুতে চোট পেল। রহিম দাঁত কিডমিট করে বলল, এবারের মতো রক্ষা পেলে অর্ণব। কিন্তু বেশি দিন নয় গু। তার চোখে আমি এক অদ্ভুত ভয়ও দেখতে পেলাম, যা আগে ছিল না। লতিফ কাকার কাছে ফিরে সব বলতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন। রহিম যত বড়ই হোক, তার অতীতে কিছু আছে যা ওকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। সেটা খুঁজে বের করতে হবে গু। আমরা গ্রাম জুড়ে খোঁজ শুরু করলাম। অবশেষে এক বৃদ্ধ জেলে জানালেন, 15 বছর আগে রহিম ছিল এক জেলের ছেলে, কিন্তু এক রাতে নদীতে আগুন লাগার ঘটনার পর থেকেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেই ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছিল, আর শোনা যায় তার পেছনে ছিল বিদেশি পাচার চক্র। বৃদ্ধ জেলের গল্প শোনার পর আমার ভেতর কৌতূহল আর রাগ একসাথে জ্বলে উঠল। নদীতে আগুন লাগা, এমন ঘটনা সাধারণত ঘটে না, আর যদি ঘটে তবে এর মানে একটাই, পানি দূষিত হয়েছিল জ্বলনশীল কেমিক্যালে। আমি আর লতিফ কাকা পুরনো পত্রিকার কাটা আর সরকারি নথি খুঁজতে শুরু করলাম। 3 দিন পরে এক পুরনো নৌবন্দরের রেকর্ডে পেলাম 15 বছর আগে রাতের অন্ধকারে এক বিদেশি জাহাজ গোপনে নদীতে রাসায়নিক ফেলেছিল। সেই রাসায়নিক মাছ মেরে ফেলেছিল, আর আগুন লেগে 4 জন জেলে মারা গিয়েছিল। নথির পাশে ছিল ক্রুর তালিকা। সবচেয়ে উপরে লেখা ছিল ডেভিড হ্যালডসন। আমি চমকে উঠলাম, এটাই সেই বিদেশি যে এখন গুদামের নেতা। রহিমের নামও ছিল রেকর্ডের পাশে, লোকাল গাইড হিসেবে। অর্থাৎ সে সেই রাতের আগুন লাগানোর কাজে সরাসরি সাহায্য করেছিল। 15 বছর ধরে তারা একে অপরকে বাঁচিয়ে এসেছে, আর এখন সেই পুরনো জটি বাদ ধ্বংসের পেছনে। এই প্রমাণই যথেষ্ট অর্ণব। এখন শুধু সঠিক সময়ে ওদের হাতে নাতে ধরতে হবে। আমরা পরিকল্পনা করলাম, আগামী পূর্ণিমার রাতে যখন তারা বাঁধ ভাঙার জন্য যন্ত্র বসাবে, তখনই পুলিশের সাথে হানা দেব। পূর্ণিমার রাতে আকাশ ছিল রূপালী, কিন্তু বাতাসে অদ্ভুত ভার। আমরা 3 দিক থেকে বাঁধ ঘিরে রাখলাম। আমি লুকিয়ে সেন্সরের ডেটা দেখছিলাম, হঠাৎ প্রবল কম্পন ধরা পড়ল। মানে তারা কাজ শুরু করে দিয়েছে। লতিফ কাকার ইশারায় পুলিশ এগোল। আমরা গিয়ে দেখি রহিম, রফিক মাহমুদ আর ডেভিড বিশাল ড্রিল মেশিন নিয়ে বাঁধের পাথরে ফুটো করছে। পুলিশের আলো জ্বলে উঠতেই তারা ছুটে পালানোর চেষ্টা করল। আমি রহিমকে ধাওয়া করলাম। সে নদীর ধারে গিয়ে থামল আর চিৎকার করল, তুমি জানো না আমি কি সহ্য করেছি? ওরা আমাকে কিনে নিয়েছিল, আমি পালাতে পারিনি গিয়ে। তার কণ্ঠে প্রথমবারের মতো অপরাধবোধের ছায়া দেখলাম। কিন্তু ডেভিড পিছন থেকে নৌকায় উঠে যেতে চাইতেই পুলিশ তাকে ধরে ফেল। তার মুখের আত্মবিশ্বাস ভেঙে পড়ল মুহূর্তে। বাদ বাঁচল। ডেভিড আর রফিক মাহমুদ দীর্ঘ কারাদণ্ড পেল। রহিমও শাস্তি পেল, তবে আদালতে সে স্বীকার করল তার অপরাধ আর বিদেশিদের চক্রান্ত। গ্রামবাসী আবার নদীর পাশে গান গাইতে শুরু করল। নিশিতা আমার পাশে দাঁড়িয়ে বলল, তুমি জানো এটা শুধু বাঁধ বাঁচানো নয়, আমাদের ভবিষ্যতও বাঁচানো গো। আমি নদীর দিকে তাকিয়ে হাসলাম।
15 বছরের পুরনো আগুনের দাগ মুছে গেছে, কিন্তু জল, আকাশ আর মানুষের লড়াইয়ের গল্প বেঁচে থাকবে অনেক দিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।